Dear students, welcome everyone. You know that in the previous class we had discussed three maths, math number 1, 2 and 3 of Koshe Dekhi 12 of class 10, and today in this class we are going to discuss another four maths, math number 4, 5, 6 and 7. So let's see how these maths are solved very simply, very easily. তো আমরা এখন চলে যাচ্ছি অঙ্ক নম্বর 4-এ। অঙ্ক নম্বর 4-এ বলা হয়েছে যে 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। তো আমরা একটু ভালোভাবে বুঝে নিই যে ব্যাপারটা কীরকম। যে যদি আমরা কোনো একটা গোলক নিয়ে নিই, ধরি এটি একটি গোলক, ঠিক আছে, এবং এই গোলকটির ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ কিন্তু দেওয়া নেই। ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া নেই। তো আমরা সেই ব্যাস থেকে ব্যাসার্ধ খুব সহজেই বের করে নিতে পারি। তো প্রথমে আমাদের বের করতে হবে ব্যাসার্ধ। তাহলে আমরা লিখতে পারি গোলকটির ব্যাস সমান যদি 28 সেন্টিমিটার হয়, 28 সেন্টিমিটার যদি হয়, তাহলে ব্যাসার্ধ কত? তাহলে ব্যাসার্ধ হবে নিশ্চয়ই 28/2 সমান 14 সেন্টিমিটার। তাহলে আমরা এইভাবে ব্যাস থেকে ব্যাসার্ধ বের করে নিলাম। তো মনে করি এটি হচ্ছে সেই কেন্দ্রবিন্দু এবং এটি হচ্ছে ওই গোলকটির ব্যাসার্ধ, সেটি হচ্ছে 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার। এখন এই গোলকটিকে যদি কোনো পাত্রের জলে নিমজ্জিত করা হয়, ডোবানো হয়, তাহলে কতটা জল অপসারণ করবে? না, এর যে আয়তন, সেই আয়তনের সমান জল অপসারিত করবে। তার মানে আমাদের সোজা কথায় বলতে গেলে বলতে হবে যে এটির আয়তন কত। তাহলে আমরা জানি গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব ঘন সেন্টিমিটার। এখন যেখানে পায়ের মান তো 22/7 আমরা সবাই জানি আগে থেকেই, এবং আর এর মান 14 বসিয়ে এই যে সমীকরণটি রয়েছে 4/3 পাই আর কিউব, এর মান কত হবে সেটি হবে উত্তর, মানে অতটা পরিমাণ জল অপসারণ করবে। তাহলে এর মান এবারে বের করা যাক। তাহলে 4/3 গুণ 22/7, পায়ের মান 22/7 আর এর মান কত? 14। তো আর কিউব মানে 14 গুণ 14 গুণ 14 3বার, তাহলে গুণ 14 গুণ 14 গুণ 14 ঘন সেন্টিমিটার সমান। এরপরে কাটাকাটি করে নেওয়া যাক। তাহলে এখানে 7 দুগুণে 14, আর কিন্তু কোনো দিকে কাটাকাটি যাচ্ছে না, সুতরাং এরপর আমরা সরাসরি গুণ করে দিব। তাহলে 4/22 88 হয়। আমরা রাফটা এদিকে করে নিচ্ছি, এখানে আমরা রাফ করে নিচ্ছি। 4/22 88, 88কে আমরা 2 দ্বারা গুণ করে দিব, হয়ে যাবে 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 দুগুণে 16, 1 17, 176। এরপরে 14কে 14 দ্বারা গুণ করে দিব, 4 4 16, 56 আর 14 196। এরপরে 196কে 176 দ্বারা গুণ করে দিব, 176 দ্বারা। তাহলে কত হবে? 6 × 36, 6 3, 6 9 54, 57, 7 হাতে 5,
6 কে 6 5 11, 7 দ্বারা গুণ করলে 6 7 42, 2 হাতে 4, 7 নাম 63, আর 4 67, 7 হাতে 6, 7 থেকে 7 আর 6 13, আর 196, 196, 6 9, 7 একে 28, 14, 4 হাতে 1, 10, 3 13, 14, 4 হাতে 1, 3, 3 4 4 9 6 সমান হয়ে গেল 3 4 4 9 6 বাই 3 ঘন সেন্টিমিটার। এখন আমরা এটাকে পূর্ণ ভাবে লিখে দিব। তাহলে 3 4 4কে যদি আমরা ওই 3 দ্বারা ভাগ করি, তাহলে 3 1 কে 3, নেমে গেল 4, 3 1 কে 3, 1, নেমে গেল 4, 3 4 12, 2 9, 3 9 27, 2 6, 3 8 24, 2, তার মানে 1 1 4 9 8 সমান হয়ে যাবে 1 1 4 9 8 পূর্ণ 2 এর 3 ঘন সেন্টিমিটার। তাহলে গোলকটির আয়তন আমরা বের করে নিলাম, হয়ে গেল 11,498 পূর্ণ 2 এর 3 ঘন সেন্টিমিটার। তাহলে এই গোলকটিকে যদি জলে নিমজ্জিত করা হয়, ডোবানো হয়, তাহলে ওই 11,498 পূর্ণ 2 এর 3 ঘন সেন্টিমিটার জলকে অপসারণ করবে। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি আজকের অঙ্ক নম্বর 5-এ। দেখো 5 নম্বর অঙ্কতে বলা হয়েছে যে কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলে বেলুনটির পূর্বের এবং পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তো এটা ওই গোলাকার বেলুন মানে আমরা গোলকভাবেই চিন্তা ভাবনা করতে পারি। তাহলে এই অঙ্কটি কিভাবে করা হবে, আমরা প্রথমে ছবি এঁকে নিচ্ছি। ধরে নিলাম এটি হচ্ছে বেলুনটি, এবং এই বেলুনটিতে কি হলো, ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য, এখানে যে ব্যাসার্ধ ছিল তার দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে বলতে পারি এটা ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। এই যে এটা হচ্ছে 7 সেন্টিমিটার। আর যখন ওকে বড় করে ফোলানো হলো তখন তার ব্যাসার্ধ বেড়ে হয়ে গেল 21 সেন্টিমিটার। তাহলে আমরা ওই বেলুনটিকেই যখন আমরা আবার ফোলালাম বড় করে, তখন তার যে ব্যাসার্ধ হলো সেটি বেড়ে হয়ে গেল 21 সেন্টিমিটার। তাহলে মনে করি এখান থেকে এই ব্যাসার্ধটা হয়ে গেল 21 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। আমি বলতে চাইছি যে খুব সহজভাবে তোমরা বোঝবার চেষ্টা করো। মনে করে নাও এটি একটি বেলুন, প্রথম থেকেই কিছু হাওয়া সেটাতে ভরাই ছিল, এবং তখন তার ব্যাসার্ধ ছিল 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার। এরপরে ওই বেলুনে আরও হাওয়া ভরে দেওয়া হলো, তখন সেটা বেড়ে বড় হয়ে গেল, এবং তখন তার ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে গেল 21 সেন্টিমিটার। 21 সেন্টিমিটার। এটা হচ্ছে প্রথম অবস্থায় বেলুনের ব্যাসার্ধ। এটা হচ্ছে বেশি হাওয়া ভরার পর বেলুনের ব্যাসার্ধ। এখন বলা হয়েছে যে বেলুনটির পূর্বের এবং পরের সমগ্র তলের ক্ষেত্রফল।
তাহলে পূর্বের বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল কত? আমরা এখানে লিখতে পারি পূর্বের বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে বেলুনটির বা গোলকের, এখানে বেলুন মানেই গোলকের মতোই, তাহলে গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি বটে না 4πr²। 4πr² বর্গ একক, এটাই বটে সূত্র। সেই সূত্র অনুসারে এই বেলুনটির ব্যাসার্ধ যেখানে 60 সেন্টিমিটার, তাহলে তার ওই সমগ্র তলের ক্ষেত্রফলটা কত হবে বের করে নিচ্ছি। তাহলে হয়ে যাবে 4 গুণ 22/7 গুণ r², আর এখানে 7, তার মানে r² মানে 7 গুণ 7 বর্গ সেন্টিমিটার এককে দেওয়া আছে, সেন্টিমিটার। সমান হয়ে গেল, সাথে সাথে কেটে গেল, আর 4×22 = 88, কে 7 দ্বারা গুণ করলে পেয়ে যাব 88 কে 7 দ্বারা। তাহলে 7 × 8 = 56, 6 হাতে 5, 7 × 8 = 56, আর 5 × 61, 616 বর্গ সেন্টিমিটার। এটি হলো পূর্বের বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফল। এখন এই বেলুনে আরো হাওয়া ভরে দেওয়া হলো, পরে বেলুনটি বেড়ে বড় হয়ে গেল এবং তার ব্যাসার্ধও বেড়ে 7 থেকে বেড়ে 21 হয়ে গেল। তাহলে এখন এই বড় বেলুনের বা পরের বেলুনের, আমরা এখন লিখছি পরের বেলুনের ব্যাসার্ধ দৈর্ঘ্য যেহেতু 21 সেন্টিমিটার, তাহলে সেই অনুসারে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হবে ওই একই সূত্র অনুসারে 4πr² বর্গ একক। তার মানে এখানে কত হবে? এখানে আর এর মান তো 21, তাহলে হয়ে যাবে 4 গুণ 22/7 গুণ 21 গুণ 21 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, সমান ক্যালকুলেশন করে নেওয়া যাক। 3 × 7 = 21, তাহলে এদিকে হলো 4×22 = 88, আর এদিকে হচ্ছে 3 × 21 = 63। গুণ করে দিই, 3 × 8 = 24, 4 হাতে 2, 3 × 8 = 24, আর 2 = 26, 6 × 8 = 48, আর 8 হাতে থাকে 4, 6 × 8 = 48, আর 4 = 52। তাহলে হয়ে গেল 4, 14, 4 হাতে 1, 5, 5, 5, 5, 4, 4, মানে 5544, 5544 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা দুটো বেলুনেরই আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করে নিলাম। প্রথমটি হলো 616 বর্গ সেন্টিমিটার এবং পরেরটি হলো 5544 বর্গ সেন্টিমিটার। এখন বলা হয়েছে যে পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে আমরা লিখতে পারি অতএব পূর্বের ও পরের বেলুনের সমগ্র তলের ক্ষেত্রফলের সমান 616 অনুপাত 5544, 616 অনুপাত 5544 বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটার কেটে যাবে, কারণ অনুপাতের কোনো একক হয় না। এখন আমরা এটাকে কেটে দেখছি, মানে লঘিষ্ঠ আকারে দেখছি কি পাওয়া যায় না। এখানে আমরা যদি দেখি 9 দ্বারা, একবারই 9 দ্বারা, আমার মনে হয় 9 দ্বারাই হবে। 616কে যদি 9 দ্বারা গুণ করি, তাহলে 6 × 9 = 54, 4 হাতে 5, 9 কে 9 আর 5 14, 4 হাতে 1,
6 নাম 54 কে 55, ইয়েস, এটা হয়ে গেল 1:9। এটি হবে অ্যান্সার। অর্থাৎ ওই বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:9। এটি হবে উত্তর। ঠিক আছে, এরপর আমরা চলে যাচ্ছি পরের অঙ্ক, সেটি হচ্ছে অঙ্ক নম্বর 6। এবং এই 6 নম্বর অঙ্কতে বলা হয়েছে যে অর্ধ গোলাকাকৃতি একটি বাটি তৈরি করতে 127.27 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। তো আমি চেষ্টা করছি ছবি দিয়ে বোঝানোর। এখানে একটা গোলক দেওয়া আছে এবং গোলকটিকে মাঝখানে কেটে দিলে দুটো অর্ধ গোলক হয়। তো বাটি মানেই তো অর্ধগোলক, বাটি মানেই তো অর্ধগোলক। তো সেই একটি অর্ধ গোলাকাকৃতি একটি বাটি আছে। তো মনে করি আমরা সেই বাটিটি হলো এটি, এটি হলো সেই বাটিটি। এই হলুদ রঙের যে ছবিটা আমি দিলাম এটি হচ্ছে ওই বাটিটি। বাটি মানে এখানে অর্ধগোলক। এই উপরের লাল দাগটাকে আমরা ইগনোর করে দিচ্ছি বোঝার জন্য। এখন এই যে বাটিটি অর্ধ গোলাকৃতি বা একটি বাটি তৈরি করতে 127.27 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। অর্থাৎ এখানে যে পাত লেগেছে, এখানে যে এই যে পাতটা লেগেছে, এই পাতটা ক্ষেত্রফল দেওয়া আছে, পাতটার ক্ষেত্রফল দেওয়া আছে 127.27 বর্গ সেন্টিমিটার। তাহলে বলা হয়েছে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করি। তার মানে এই যে ব্যাস, এই যে ব্যাস, বাটিটির মুখের ব্যাসের, ব্যাসার্ধের নেই কিন্তু ব্যাসের, তাহলে এই যে এটার ব্যাসটা কত হবে এটা বের করতে হবে। তাহলে আমরা ওই অর্ধ গোলকের সূত্র প্রয়োগ করে আমরা এটি সমাধান করতে পারি। দেখো, তাহলে এটা আমরা বলতে পারি সমগ্র তলের ক্ষেত্রফল। এই যে পাতটি লেগেছে সেটা সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি অর্ধ গোলাকৃতি, অর্ধ গোলাকৃতি বাটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান দেওয়া আছে 127.27 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। তাহলে এর প্রথমে আর এর মান বের করতে হবে এবং সেটাকে আর কে 2 দ্বারা গুণ করে ওই ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করা যাবে। তাহলে আমরা বলতে পারি এর যে সূত্র, মানে অর্ধ গোলকের যে সমগ্র তলের ক্ষেত্রফল, আমরা প্রয়োগ করতে পারি কি অর্ধ গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অর্ধেক। তো গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr²। তো এর হবে 2πr² বর্গ সেন্টিমিটার, এককটাই দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই 2πr² এর মানটা বটে ওটা। তাহলে এই সমীকরণটি থেকে বা এটি থেকে আমরা আর এর মান পেতে পারি। তাহলে আমরা লিখতে পারি অতএব শর্তানুসারে আমরা বলতে পারি
2πr² সমান 127 পূর্ণ 2/7 বা এটা আমরা সমাধান করে নিচ্ছি। তাহলে 127 পূর্ণ 2/7কে আমরা ভেঙে দিচ্ছি, এটা মিশ্র ভগ্নাংশে আছে, অপ্রকৃত করে নিচ্ছি। তাহলে 127কে আমরা 7 দ্বারা গুণ করে দিব, 7 7 49, 9 হাতে 4, 7 2 14, 4 18, 8 হাতে 1, 7 থেকে 7 থেকে 8, 889, তার সঙ্গে 2 যোগ করে দিলাম, তাহলে 11 হাতে 1, 9 8, 8 9 1 সমান হয়ে গেল 2πr² সমান 8 9 1/7, বা এখানে 2 গুণ পায়ের মান তো 22/7 গুণিত r² সমান 8 9 1/7, বা এর থেকে আমরা r² মান বের করে নিচ্ছি প্রথম। তাহলে r² সমান হবে 891/7, আর বাই হয়ে যাবে 22 দুগুণে 44/7 বাই হবে, তো যখন গুণ হবে তখন হয়ে যাবে 7/44। ঠিক আছে, তাহলে এবারে কাটাকাটি করা যাক, আশা করি কাটাকাটি যাবে, সাথে সাথে কাটাকাটি যাবে। আর এটাকে 11 দ্বারা যাবে, 4 11 44 হয়, 8 11 88, 1 11 11 সমান হয়ে গেল কত? 81 বাই নিচে হলো 4। এটা কিন্তু r² মান বেরিয়ে গেল 81/4। তাহলে বা আমরা লিখতে পারি r এর মান কত না √81/4 সমান 9/2। তাহলে r এর মান হলো 9/2 সেন্টিমিটার। এখন r মানে তো ব্যাসার্ধ, তাহলে ব্যাসের দৈর্ঘ্য কত? ব্যাসের দৈর্ঘ্য কত হবে? অতএব ব্যাসের দৈর্ঘ্য হবে, ব্যাসের দৈর্ঘ্য সমান ওই 9/2 এর দ্বিগুণ, 2 2 কেটে গেল, সমান 9 সেন্টিমিটার। এটি হলো অঙ্ক নম্বর 6 সমাধান। আশা করি বুঝতে পারছো। এরপরে আজকের শেষ অঙ্কটি, অর্থাৎ অঙ্ক নম্বর 7 বলা হয়েছে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য। আমরা ছবি প্রথমে নিয়ে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য, এটা আমরা একটা নিরেট গোলাকার লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের দৈর্ঘ্যটা হচ্ছে এটা ব্যাসার্ধ। ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেন্টিমিটার, 2.1 সেন্টিমিটার। এটা হচ্ছে ওই নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য। এই গোলাটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে তা হিসাব করে লিখি। তাহলে কতটা লোহা আছে এটা আমরা কি করে পাবো না ওই আয়তনের সূত্র প্রয়োগ করে, গোলকের আয়তনের সূত্র প্রয়োগ করে আমরা এতে কত লোহা আছে আমরা বের করতে পারি। তাহলে আমরা জানি যে গোলকের আয়তন সমান 4/3 πr³ ঘন একক। এটা আমরা জানি যে গোলকের আয়তনের সূত্রটা হচ্ছে 4/3 πr³ ঘন একক। এখন এখানে r এর মান তো দেওয়া আছে 2.1 সেন্টিমিটার, তাহলে সেই r এর মান বসিয়ে এই সমীকরণে পায়ের মান 22/7 এবং r এর মান 2.1 সেন্টিমিটার বসিয়ে আয়তনটা আমরা খুব সহজেই বের করতে পারি। তাহলে এখানে r এর মান দেওয়া আছে 2.1 সেন্টিমিটার এবং পায়ের মান
পাইয়ের মান তো দেওয়াই আছে, জানি আমরা। পাই এর মান 22/7 বসিয়ে 4/3 পাই আর কিউব সমান কত হবে? 4/3 গুণ 22/7 গুণ আর এর মান 2.1 সেন্টিমিটার। তাহলে আর কিউব মানে 2.1 গুণ 2.1 গুণ 2.1, 3 বার লিখতে হবে। তাহলে 2.1 গুণ 2.1 গুণ 2.1 এত ঘন সেন্টিমিটার। এরপরে আমরা এটার ক্যালকুলেশন করে নেব। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 2.1 2.1 2.1 3 বার আছে। তাহলে এই দশমিক বিন্দুগুলোকে আমরা সরিয়ে দিলাম। এবং নিচে আমরা কি করে দিলাম? 10 10 দিয়ে দিলাম। 10, এটারও নিচে 10, এটারও নিচে 10। তাহলে হয়ে গেল কত? এটা হয়ে গেল। এরপরে আমরা কাটাকাটি করে দিব। কাটাকাটি কোথায় কোথায় যাচ্ছে দেখো। 7 একে 7, 3 7 21। আর এখানে 22, 11 দুগুণে 22 হয়, 5 দুগুণে 10 হয়। আবার এখানে 3 একে 3 হয়, 3 7 21 হয়। আবার এখানে 4, 2 দুগুণে 4 হয়, 5 দুগুণে 10 হয়। আবার 2 একে 2 হয়, 5 দুগুণে 10 হয়। আর তো আশা করি কাটাকাটি যাবে না। তাহলে কি কি থেকে গেল? উপরে থাকলো কি কি? 11 গুণ 3 7 21 গুণ 21, 21 গুণ 21। আর নিচে থেকে গেল 5 গুণ 5 গুণ 5 মানে 5 5 25, 5 25 125। এটার মান যত হবে সেটাই হবে উত্তর। ঘন সেন্টিমিটার সমান 21 21 গুণ করলে 441 হয়। তো সেই 441কে আমরা 11 দ্বারা গুণ করে দিব। তাহলে হলো 441 441 সমান 1 5 8 4 4 8 5 1 বাই 125। 4 4 8 5 1 5 1 বাই 125 ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার। এটাকে আমরা ভাগ করে আমরা দেখছি কত হয়। তাহলে এদিকে আমি ভাগটা করে নিচ্ছি। 4 8 5 1 4 8 5 1 কে আমরা 125 দ্বারা ভাগ করে দিব। তাহলে প্রথমে কত দেওয়া যাবে? প্রথমে দেওয়া যাবে 375। 4 দিলে হয় 500, তো 3 খাবে। তো 3 25 75 আর 3 একে 3। এরপর 5 5 মিলে গেল 0, 7 কত 8, 1 8, 1 3 কত 4, 1 4। এরপর নেমে গেল 1। এখন যদি আমরা 9 দিই, তা 900 আর 225 1125। 9 খাবে না, 8 খাবে। তাহলে 8 যদি হয় তাহলে 800 আর 200 1000। 8 125 1000 হয়। তাহলে 1 0 1। এরপরে দশমিক দিয়ে দিচ্ছি। দশমিক দিলে একটা 0 পাওয়া যাবে। আবার কিন্তু 8 খাওয়াতে হবে। তাহলে আবার হলো 1000। আবার এখানে এই হলো, এখানে একটা নামাবার তো কিছু নেই। আর দশমিকের জন্য একটা 0 পাবো। 100 হয়ে গেল। 100 ছোট হয়ে গেল, একটা 0 দিতে হবে। তাহলে আরেকটা 0 পাওয়া যাবে। তারপরে আর দিতে হবে 1000। তো এইভাবে আমরা পেয়ে গেলাম, এটার মান পেয়ে গেলাম। দশমিক ভগ্নাংশে যখন পরিণত করে নিলাম তখন এর মান হয়ে গেল 38.808 ঘন সেন্টিমিটার। তাহলে এটিই হবে ওই গোলাটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে না
38.808 ঘন সেন্টিমিটার লোহা আছে। এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল কত, এটাতে কিন্তু আরেকটা অঙ্ক জোড়ানো দেওয়া আছে যে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা করে নিচ্ছি বক্রতলের ক্ষেত্রফল। এখন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল এর সূত্র কত হচ্ছে, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr², 4πr² বর্গ একক, তাই তো? তাহলে এখানে আর এর মান তো দেওয়াই আছে, তাহলে কত হবে এখানে না সমান হবে 4 গুণ 22/7 গুণ এখানে 2.1 গুণ 2.1 দুবার, 2.1 গুণ 2.1, এটা কিন্তু বর্গ সেন্টিমিটার উত্তর আসবে। সমান এটা হলো, এটাকে আমরা লিখতে পারি ওই একইভাবে 21/10, আর 21/10 দশমিকগুলোকে যদি আমরা তুলে দিই, তাহলে হয়ে যাবে 21/10 আর 21/10, 21/10 আর 21/10। তাহলে হয়ে গেল কত, কাটাকাটি করলে হয় এখানে 3 7 21 হয়। আর তো আচ্ছা, এখানে 22 11 দুগুণে 22, 5 দুগুণে 10, আর এখানে 2 দুগুণে 4 আর 5 দুগুণে 10। তাহলে হয়ে গেল উপরে থাকলো 2 গুণ 11, 2 গুণ 11 গুণ 3 একে 3, 3 দুগুণে 6, আর নিচে থাকলো 5 5 25। এটার মান কত হবে দেখা যাক। তাহলে 63কে 22 দ্বারা গুণ করে দিব, 63কে 22 দ্বারা যদি গুণ করে দিই তো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, মানে 6 8 3 1, 1386/25 বর্গ সেন্টিমিটার হয়ে গেল। সমান এটাকেও আমরা ভাগ করে দেখে নিব কত হচ্ছে। 1386কে 25 দ্বারা আমরা ভাগ করে দিচ্ছি। তাহলে 4 25 100, 5 25 125 হয়ে গেল। 5 কত 8, 3 8, আর 2 আর কত দিলে 3 হয় 1 হয়। তাহলে 6 নেমে গেল। আবার 5 25 125, 125, তাহলে 5 1 1, দশমিক 0, 4 25 110, একটা 0 চলে এলো, 4 25 100 সমান হলো 55.44। তাহলে হয়ে গেল এখানে 55.44 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ এই অঙ্কটি দুটি উত্তর, একটি হচ্ছে কত ঘন সেন্টিমিটার লোহা আছে, তার উত্তরে হলো 38.808 ঘন সেন্টিমিটার লোহা আছে। আর লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফলটা কত না 55.44 বর্গ সেন্টিমিটার। তো এইভাবে আমরা আজকে ওই ক্লাস 10-এর গোলক এবং অর্ধগোলক সম্বন্ধিত যে অধ্যায় রয়েছে, অধ্যায় 12 এবং কোষে দেখি যে অঙ্কগুলি রয়েছে, তো সেই অঙ্ক নম্বর 4 5 6 7 আমরা আজকে করে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। শেষে একটা কথা বলছি, যদি তোমরা বুঝতে পারছো তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দিবে। তো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব মন দিয়ে পড়াশোনা করো। ধন্যবাদ।